বিবিসি ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন একটি অ্যানালাইসিস নিউজ করেছে কেন ছুপ্পুকে রক্ষা করেছে বিএনপি। অ্যাকচুয়ালি এই ব্যাখ্যাতে যা বেরিয়ে এসেছে, ছুপ্পুকে বিএনপি রক্ষা এককভাবে করেছে তা নয়। ছুপ্পুকে রক্ষা করার জন্য বিএনপির দ্বারস্থ হয়েছে ওয়াকারুজ্জামান। হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করে হঠাৎ নাসিরউদ্দিন পাটোয়ারির আক্ষেপ, হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে। উত্তরে হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে রীতিমতো যেন হতাশা শোনা গেল। বললেন সবকিছুই সমঝোতা। ওদিকে আবার সার্জিস আলম বলে উঠলেন সেই পুরনো রাজনীতি, অর্থাৎ দিন যাচ্ছে, আওয়ামী লীগ বের হচ্ছে প্রকাশ্যে, বিএনপির সাথে সমঝোতা করেই এমন সাহস পাচ্ছে আওয়ামী লীগ, এমন অভিযোগে হতাশা ঝরে পড়ছে হাসনাত সার্জিসদের কণ্ঠে। ব্রেকিং নিউজ, তারেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের যে নতুন মাস্টারপ্ল্যান ফাঁস এবং বিএনপি ও আওয়ামী লীগের যে গোপন সমঝোতা হলো। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অর্থাৎ ছুপ্পুকে রক্ষা করেছে ওয়াকারুজ্জামান, বিএনপি, ভারত ও আমলারা। এই ছুপ্পু পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিল, তারপর সে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হয়। পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনার কমিটির উপকমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়। কতটা হিংস্র, আনুগত্যের কতটা পরীক্ষা দিলে, কতটা অসৎ হলে এতটা এই কাজ সে করতে পারে। এবং তারপরে সে এই ছাত্রজীবন শেষে সে আবার দায়রা জজ হয়েছিল। সেখানে তার অপকর্মের ঘুষ লেনদেনের ইয়ত্তা নেই, শেষ নেই। জজ হিসাবে রিটায়ার্ড নেওয়ার পর সে হাসিনা তাকে বানিয়েছে দুর্নীতি দমন কমিশনের পরিচালক। সেখান থেকে সে শত শত কোটি টাকা কামাইছে। তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে তাকে, সেখান থেকে শত শত কোটি টাকা কামিয়েছে এবং সেখান থেকে মালয়েশিয়া টাকা ট্রান্সফার করেছে এবং মালয়েশিয়াকে সে তার সেকেন্ড হোম বানিয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমন একজন দুর্নীতিগ্রস্ত লোককে আইনের আওতায় না এনে বিএনপি তাকে রক্ষা করেছে। তাদেরকে ছোবল মারার মানুষটি তারা আগেই তৈরি করে রেখেছে। এই হলো শাহাবুদ্দিন ছুপ্পু। কিন্তু তাকে বিএনপি আরও কি কি কারণে রক্ষা করলো, বিবিসি যা বলতে চায় 23শে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল এই নিউজটি প্রকাশ করে বিবিসি। হয়তোবা অনুসন্ধান তারও আগে করেছে বিবিসি, আমি বিশ্বাস করি না। বিবিসি আওয়ামী লীগ ভারত একই জিনিস, বিবিসি বাংলা ভারত আওয়ামী লীগ একই জিনিস। বাংলাদেশে 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত প্রেসিডেন্ট অনির্বাচিত, এখানে ভুল লেখছে, ছুপ্পু কিন্তু নির্বাচিত, নট ইলেক্টেড, হি ইজ সিলেক্টেড বাই শেখ হাসিনা। বাংলাদেশে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয় না। শাহাবুদ্দিন কিভাবে তার পদে থাকলেন সেটি অনেকের কাছেই প্রশ্ন। ওই সময়ে দেশের তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল এবং সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অজ্ঞাত স্থানে চলে যায়। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই তার টিকে থাকার রহস্য উন্মোচন করেছেন। কিভাবে তিনি টিকে থাকলেন তিনি বলেন সেনাবাহিনী এবং বিএনপি তাকে ঐকান্তিকভাবে, আন্তরিকভাবে, ঐক্যবদ্ধভাবে টিকে থাকতে সহযোগিতা করেছে এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তিনি নানান কথা বলেছেন। ইউনূস তাকে নানান কর্মকাণ্ডে বাধা দিয়েছে। বাধা না দিলে সে কি করত? কু করত, ডিক্রি জারি করত। এখন তার কাছে প্রশ্ন, শেখ হাসিনা যে ভারতে পালিয়ে গিয়েছে, তার কাছে কি শেখ হাসিনার পদত্যাগপত্র আছে? এটা কিন্তু তাকে উত্তর দিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে তাকে অপসারণের চেষ্টার অভিযোগ করে তিনি বলেছেন বিএনপি জোট সশস্ত্র বাহিনী তখন তাকে আশ্বস্ত করেছে, সমর্থন জুগিয়েছে। রাষ্ট্রপতির সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং বিরুদ্ধে রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দেওয়ার অভিযোগ এনেছে। একই সঙ্গে বিদেশ সফরের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে সফর ও চুক্তির বিষয়ে অবহিত না করার অভিযোগ এনেছে বিদায়ী প্রধান উপদেষ্টা। তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন ডক্টর ইউনূস তাকে দেশে এবং দেশের বাইরে যে কোনো দায়িত্ব পালনে বাধা দিয়েছে। তখন তারা রাষ্ট্রপতি ছুপ্পুকে যখন সরিয়ে দেওয়ার জন্য এনসিপি, বিএনপির একটি বিশাল অংশ, জামায়াত এবং দেশের সকল তরুণ সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শক্তি, ছাত্র পরিষদ, ছাত্র ফেডারেশন সবাই ঐকান্তিকভাবে তার পদত্যাগ দাবি করছিল, তখন তার পাশে দাঁড়ায় বিএনপি বলেছে রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে তারা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায় না। অর্থাৎ সংবিধান তাদের কাছে পবিত্র হয়ে উঠেছে। অথচ এই 72-এর সংবিধানের মাধ্যমে শেখ মুজিবের সময়ে 13,000 আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, 13,000 আলেমকে হত্যা করেছে, 40,000 জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে।
একটি বিশাল দুর্ভিক্ষ হয়েছে, যেখানে শেখ মুজিব স্বীকার করেছে 20 লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে। দুর্ভিক্ষ মানে কি? যেখানে ভিক্ষা করার মানুষ পাওয়া যায় না, ভিক্ষা দেবার লোক থাকে না, এই কারণে ভিক্ষা করার মানুষ থাকে না। কি ভয়াবহ অবস্থা! ওই যে বাসন্তীরা তখন জাল, কাপড় ছিল না, মাছ ধরার জাল দিয়ে ইজ্জত ঢেকেছিল। সেই শেখ মুজিবের সময়ে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই জিনিসগুলোর জন্য তারা প্রশ্ন করে না। দুর্ভিক্ষে না খেয়ে 20 লক্ষ মানুষ মারা গেছে, আর বিদেশিদের সার্ভে অনুযায়ী 1.5 কোটি মানুষ মারা গেছে। আমরা যদি তাদের হিসাবটাই ধরি, 20 লক্ষ মানুষ, এটা কি ভাবতে পারেন? একটা দেশে না খেয়ে 20 লক্ষ মানুষ মারা যাওয়া কত নির্মম, কত দুঃখজনক, কত কষ্টের। শুধুমাত্র এক বেলা খাবার না খেয়ে দেখবেন। সকালে খেয়েছেন, দুপুরের খাবারটা খাবেন না, পরিশ্রম করবেন, আর রাত 10টা পর্যন্ত অপেক্ষা করবেন। কত ভয়াবহ ক্ষুধার কষ্ট, তখন বুঝতে পারবেন। আর এভাবে টানা 15, 20, 22 দিন না খেয়ে, পানি, ছোটা, গাছের কষ এসব খেয়ে যখন আপনি অতিবাহিত করবেন, কি ধরনের কষ্ট আপনাকে আগ্রাসী ভূমিকায়, আপনার পাকস্থলীর ভাষা কি হবে, আপনি পাগল হয়ে যেতে পারেন, উন্মাদ হয়ে যেতে পারেন। খাবারের কষ্ট কিন্তু ভয়াবহ। পৃথিবীতে দুটি কষ্ট মানুষ সহ্য করতে পারে না, অপমানের কষ্ট, খাবারের কষ্ট। আরেকটি কষ্ট মানুষ নিবৃতে রাখে, সেটা হলো দ্য ডিফিকাল্টিজ অফ সেক্স। এই কষ্টটাও কিন্তু মানুষ সইতে পারে না, কিন্তু আবার উন্মুক্তও করতে পারে না। পৃথিবীতে কিছু কিছু, তবে এই দুটি কষ্ট, যে সম্মানের কষ্ট, অপমান হবার কষ্ট, এবং খাবারের কষ্ট, পৃথিবীর সবচাইতে বড় সামাজিক কষ্ট। আর অন্য যেটা বললাম সেটা কিন্তু সামাজিক কষ্ট না, সেটা হলো ব্যক্তিগত কষ্ট। আপনি খেতে পারেন না খাবারের অভাবে, আপনার পেটের শারীরিক কষ্ট, আবার সামাজিক কষ্ট, মানুষ জানতে পারছে আপনার খাবার নাই, এটা একটা লজ্জার বিষয়, তাই না? তো বিএনপি যা করেছে, 22শে অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে বঙ্গভবন যখন ঘেরাও করা হয়, তখন তারেক রহমানের নির্দেশে মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, সংক্ষেপে কি সালাহ উদ্দিন আহমেদ, এরা এগিয়ে আসে রাষ্ট্রপতিকে রক্ষার জন্য সংবিধানের দোহাই দিয়ে। একটি ছোবলমারা পালিত সাপ, দুর্নীতিগ্রস্ত একটি লোক, নীতিহীন প্রতিষ্ঠিত টাকা পাচারকারী একটি লোককে তারা শেষ পর্যন্ত এভাবেই রক্ষা করেছে। অথচ তাদের দলের, তাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কি নির্মম অত্যাচার করেছে। পয়জন, বিষ খাইয়ে তাকে হত্যা করার জন্য ধীরে ধীরে স্লো বিষ খাওয়া মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে একজন সুস্থ মানুষকে। তার হাত বাঁকা হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। শেখ হাসিনা কেন পালালো বলতে পারেন? নিরপরাধ, নাকি কিছু না কিছু করেছে? না, কিছু না কিছু করেনি, ডাইরেক্ট মানুষ মেরেছে। আসলেই কি সমঝোতা হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে? দেশের রাজনৈতিক দৃশ্যপটে এখন এই প্রশ্নটি সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। নির্বাচনের পর থেকে হুট করেই যেন ভোল পাল্টাতে শুরু করেছে রাজনীতির মাঠ। যেই আওয়ামী লীগের কার্যক্রমকে গত বছর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল, সেই দলের নেতাকর্মীরাই এখন প্রকাশ্যে আসতে শুরু করেছেন। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলায় দলটির তালাবদ্ধ কার্যালয়গুলো একে একে খুলতে শুরু করেছে। পঞ্চগড় থেকে শুরু করে চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা, পটুয়াখালী, এমনকি খোদ রাজধানীর বুকেও দেখা যাচ্ছে তাদের সগর্ব তৎপরতা। নির্বাচনের পরপরই এই যে ঝটিকা মিছিল, কার্যালয় দখল এবং রাজনৈতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব প্রমাণের মরিয়া চেষ্টা, এর পেছনে কি কেবলই কর্মীদের আবেগ, নাকি পর্দার আড়ালে রচিত হয়েছে রাজনীতির নতুন কোনো চিত্রনাট্য? রাজনীতির মাঠে কোনো কিছুই বিনা কারণে বা শূন্য থেকে ঘটে না। নির্বাচনের আগে থেকেই মাঠে কান পাতলে শোনা যাচ্ছিল যে ভোটের মাঠে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে বিএনপি ও জামায়াতের অনেক প্রভাবশালী নেতা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং কোণঠাসা নেতাদের সাথে গোপনে যোগাযোগ বাড়িয়েছিল। হিসাবটা ছিল খুব সোজা, ভোটের মাঠে প্রচ্ছন্ন সমর্থন দাও, নির্বাচনের পর দলীয় কার্যালয় খুলতে বা রাজনীতিতে ফিরতে খুব একটা বাধা দেওয়া হবে না। পঞ্চগড়ে চাকলাহাট ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের তালা খোলার সময় স্বয়ং সদর উপজেলা বিএনপির সভাপতির উপস্থিতির যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে, তা কোনো বিচ্ছিন্ন ভুল বা কাকতালীয় ঘটনা নয়। এটি মূলত তৃণমূল পর্যায়ে গড়ে ওঠা সেই অঘোষিত রাজনৈতিক সমঝোতারই একটি দৃশ্যমান রূপ। যদিও তীব্র সমালোচনার মুখে পড়ে সেই বিএনপি নেতা দাবি করেছেন যে তিনি জানতেন না ওটা আওয়ামী লীগের অফিস, কিন্তু রাজনীতির সচেতন দর্শকরা এই না জানার পেছনের আসল সত্যটা খুব ভালো করেই জানেন। এখন রাজনীতির ময়দানে সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রশ্ন হলো, 1.5 দশকের চরম বৈরী সম্পর্ক এবং গুম খুনের রাজনীতির ইতিহাস ভুলে বিএনপি কেন আওয়ামী লীগের প্রতি এতটা নমনীয় হবে?
রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অত্যন্ত সুদূরপ্রসারী এবং কৌশলী এক রাজনৈতিক হিসাব নিকাশ। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর নতুন সরকার হিসেবে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। এই মুহূর্তে রাজপথে তাদের প্রধান ডানপন্থী মিত্র এবং একই সঙ্গে তীব্র প্রতিযোগী হয়ে উঠেছে জামায়াত ইসলামী ও তাদের জোট। বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ যদি একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়, তবে বিরোধী শিবিরের পুরো মাঠ ফাঁকা পেয়ে তা দখল করে নেবে জামায়াত জোট। তখন সরকারকে যখন তখন চাপে ফেলা বা ব্ল্যাকমেইল করার একচেটিয়া ক্ষমতা চলে যাবে তাদের হাতে। কিন্তু রাজনীতির মাঠে যদি একটি কোণঠাসা অথচ দৃশ্যমান আওয়ামী লীগ টিকে থাকে, তবে জামায়াত চাইলেও সরকারের বিরুদ্ধে খুব একটা ঝামেলা বা একক আধিপত্য বিস্তার করতে পারবে না। ক্ষমতার এই নিখুঁত ভারসাম্য বজায় রাখতে এবং জামায়াতের ক্রমবর্ধমান প্রভাবকে রুখে দিতেই বিএনপি চাইছে আওয়ামী লীগ তাদের পাশে বা মাঠে থাকুক। এই চেক অ্যান্ড ব্যালেন্সের সমীকরণেই মূলত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এক অলিখিত সমঝোতার শক্তিশালী বাতাবরণ তৈরি হয়েছে। অন্যদিকে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে থাকা আওয়ামী লীগও বসে নেই। 2024 সালের আগস্টে গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা শুধু একটি সুযোগের অপেক্ষায় ছিলেন। দলটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের কথাতেই তাদের বর্তমান রণকৌশলের প্রমাণ মেলে। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, দলীয় কার্যালয়গুলো যেহেতু রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাজেয়াপ্ত করেনি, তাই সেখানে যেতে কর্মীদের কোনো বাধা নেই। শুধু তাই নয়, দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে যে ভারতে অবস্থানরত দলীয় প্রধান শেখ হাসিনা বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে নিয়মিত তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ রাখছেন। তারই সরাসরি নির্দেশে সারা দেশে যার যেখানে সম্ভব সেখানে দলীয় কার্যালয়ে যাওয়ার এবং নিজেদের উপস্থিতি জানান দেওয়ার এই মরিয়া চেষ্টা চলছে। নির্বাচনের আগে সামাজিক মাধ্যমে তাদের নো ভোট প্রচারণার পর এখন তারা বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই কঠোরতা এখন আর নেই। নির্বাচিত নতুন সরকার রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তাদের উপর আগের মতো খড়গহস্ত হবে না। এই বিশ্বাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আকম জামাল উদ্দিনের মতো নেতারা ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার সাহস দেখাচ্ছেন এবং কর্মীরা বঙ্গবন্ধু এভিনিউয়ের দিকে পা বাড়াচ্ছেন। তবে এই সমঝোতা বা কার্যালয় খোলার প্রক্রিয়া যে একেবারে মসৃণ আর বাধাহীন তা কিন্তু নয়। ওপরতলার বা প্রভাবশালী নেতাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া তৈরি হলেও মাঠের বাস্তবতা অনেক জায়গাতেই বেশ উত্তপ্ত। অনেক এলাকাতেই বিএনপির যে অংশটি এই সমঝোতার বাইরে বা সুবিধাবঞ্চিত রয়ে গেছে, তারা আওয়ামী লীগের এই প্রত্যাবর্তনে তীব্র বাধা দিচ্ছে। গত বৃহস্পতিবার ময়মনসিংহের তারাকান্দায় দলটির কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা যেভাবে বিক্ষোভ করে কার্যালয়ের ভেতরে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে দিয়েছে, তা প্রমাণ করে যে সাধারণ ছাত্র জনতা এবং মাঠ পর্যায়ের অনেক কর্মী এখনও এই সমঝোতা মেনে নিতে প্রস্তুত নয়। বঙ্গবন্ধু এভিনিউতে বা ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ের সামনে যখন আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন, তখন একদল মানুষ এর তীব্র প্রতিবাদও জানাচ্ছেন। অর্থাৎ দলটির ফিরে আসার এই চেষ্টার পথে পদে পদে বাধা রয়েছে ঠিকই, তবে সেই বাধা পেরোনোর জন্য প্রশাসনের নীরবতা এবং উপর মহলের যে প্রচ্ছন্ন সম্মতি তারা পাচ্ছে, সেটাই তাদের মূল সাহসের জায়গা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান এবং রাজনৈতিক বিশ্লেষক জুবাইদা নাসরিনের মতো বিজ্ঞজনেরা মনে করছেন, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক স্থিতিশীলতাই তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলকে দীর্ঘকাল নিষিদ্ধ করে রাখা কিংবা তাদের লাখ লাখ কর্মীকে মাঠের বাইরে রেখে টেকসই স্থিতিশীলতা আনা সম্ভব নয়। গত সরকার তাদের নিষিদ্ধ করে নির্বাচনে অংশ নিতে দেয়নি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে দলটি আজীবন নিষিদ্ধ থাকবে। বিএনপি খুব ভালো করেই সেই বাস্তবতাটা অনুধাবন করতে পেরেছে। তাই হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলমরা যতই হতাশা প্রকাশ করুক না কেন, যতই বলুক, সেই পুরনো রাজনীতি নির্জলা বাস্তবতা হলো রাজনীতি তার নিজস্ব গতিতেই চলে। আবেগ আর অভ্যুত্থানের স্লোগান দিয়ে হয়তো ফ্যাসিবাদের পতন ঘটানো যায়, কিন্তু রাষ্ট্র চালাতে গেলে প্রয়োজন হয় হিসেবই চালের। আর সেই হিসেবের খাতাতেই জামায়াতকে ঠেকাতে এবং নিজেদের রাজনৈতিক জমি নিরঙ্কুশ রাখতে আওয়ামী লীগের সাথে বিএনপির এই ভাই ভাই সমঝোতা এখন আর কোনো গোপন বিষয় নয়, বরং দিনের আলোর মতোই স্পষ্ট এক রাজনৈতিক বাস্তবতা। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।